হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অরিনাস আরিনা। বাঙালির শ্রেষ্ঠ পুজো হচ্ছে দুর্গাপুজো, আর সারা বছর আমরা এই 10টা দিনের অপেক্ষাতেই থাকি। সে দেশের বাইরে থাকি বা কলকাতায়, শরতের আমেজটা লাগলেই বাতাসে কীরকম একটা শিউলি ফুলের গন্ধ পেতে শুরু করি। আজ থেকে ঠিক 4 দিন পরে হচ্ছে মহালয়া, আর আজকে দুপুর 2টোর দিকে আমার ফ্লাইট আছে দেশে ফেরা। তাই সকাল থেকে ব্যস্ত হাতে সমস্ত রান্নাবান্না ছেড়ে প্রীতমকে অফিস পাঠিয়ে দিয়ে বাড়ির বাকি কাজগুলোকে গুছিয়ে রেখে যাব। প্রীতমের টিকিট আছে সেই তৃতীয়ার দিনকে। আমি কটা দিন আগেই যাচ্ছি, কারণ পুজোর সময় সবার জন্য গিফট কেনা, তার সবার জন্য শপিং করা, এসবগুলো করার জন্য কটা দিন আগেই যেতে হবে। এই যে গরম গরম ভাত হয়ে গেছে, এটা ততক্ষণ টিফিনে ঢেলে একটু ঠান্ডা করতে দিই, একটু পরে ঠান্ডা হলে তারপরে ঢাকনা বন্ধ করবো। আজকে ব্রেকফাস্টে একটু শসা, গাজর, কাঁচা ছোলা, তার সাথে একটু গোলমরিচের গুঁড়ো আর পাতিলেবুর রস মিশিয়ে একটা মিক্সচার বানাবো। সেটা প্রীতম খেতে বেশ পছন্দ করে। ওই যে ছোটোবেলায় স্কুলের বাইরে বিক্রি হতো না ঝটপটি, এই মিক্সচারটার টেস্ট একদম সেই ঝটপটির মতোই লাগে। ও অফিস বেরিয়ে গেলেই ঘর, রান্নাঘর এই সমস্ত কিছু গুছিয়ে রেখেই যাব। নেক্সট উইকেই চলে আসবে ও কলকাতা, আর এই কটা দিন অফিস থেকে ফিরে কী আর রান্নাবান্নাই বা ও করবে। প্রথমের দিকে আমি ওকে বলছিলাম যে আমি এই কটা দিনের জন্য রান্নাবান্না করে ফ্রিজে না হয় রেখে যাই। ও বলে বাসি খাওয়ার থেকে না হয় আমি দুটো ভাত ফুটিয়েই খাবো। তাই আর এই মশলাপাতি বাসনপত্র বেশিরভাগ রেখে যাওয়ার দরকার নেই, সমস্ত কিছু একদম গুছিয়ে ক্যাবিনেটের মধ্যে ভরে রেখেই যাবো। যা, তাড়াহুড়োতে ফোনটাই ফেলে রেখে গেছে। দাঁড়ান, দৌড়ে গিয়ে দিয়ে আসি। দৌড়ে বেশি দূর যেতে হয়নি, লিফট অব্দিই পৌঁছেছিল। আর এই যে ও বেরিয়ে যাওয়ার পরই প্রত্যেকদিন এই ব্যালকনিটাতে এসে দাঁড়ায়। ও যখন গাড়ি নিয়ে এখান থেকে বেরিয়ে যায়, উপর থেকে দাঁড়িয়ে বাই বাই করতে আমার বেশ ভালো লাগে। আর এই যে আমাদের নতুন বাড়ির ব্যালকনি থেকে দাঁড়িয়েই এয়ারপোর্টটাকেও দেখা যায়। ওই যে দূরে ঢেউ খেলানো বিল্ডিংটাকে দেখতে পাচ্ছেন, ওটাই হচ্ছে এয়ারপোর্ট। এখান থেকে এয়ারপোর্টটা মাত্র ওই 5-7 মিনিটের রাস্তা। আর আপনাদেরকে তো আগেই বলেছি এখান থেকে প্রীতমের অফিসটাও অনেক কাছে। এখান থেকে ওই 10 মিনিট মতন লাগে অফিস যেতে। তাই আজকে যখন আমি এয়ারপোর্টে ফ্লাইট নিতে যাব, ও আবার অফিস থেকে বাড়ি আসবে আমাকে পিক আপ করতে, তারপর আমাকে এয়ারপোর্টে ড্রপ করে দিয়ে আবার ফিরে যাবে অফিস। চলুন, ও বেরিয়ে গেছে অফিস, এবার আমি আমার বাড়ির বাকি কাজগুলো তাড়াহুড়ো করে কমপ্লিট করে নিই। মনে তো হচ্ছে না হাতে বেশি সময় আছে বলে। এই যে ঘড়িতে এখন 10টা মতন বাজছে, 12টার মধ্যে সমস্ত কাজকর্ম কমপ্লিট করে রেডি হয়ে থাকতে হবে, কারণ ওই 2টোর সময় ফ্লাইট আছে। তো তাড়াহুড়ো করে চলুন কাজগুলোকে সেরে নিই। আজকে ব্রেকফাস্টে আমি আর সেরকম কিছু খাবো না, তাই 1 কাপ ব্ল্যাক কফি বানিয়ে নিয়েছি। আজকে আমি ইন্ডিয়া চলে যাব বলে কালকে ও যখন অফিস থেকে ফিরছিল, তখন আসার সময় এই যে টেবিলে রাখা ফুলের তোড়াটা দেখছেন, এইটাও নিয়ে এসেছে। তাই এই ফুলদানিটা থেকে নকল ফুলগুলোকে সরিয়ে এই গোলাপগুলোকে একটু জল দিয়ে রাখবো, তাহলে অনেকদিন সতেজ থাকবে ফুলগুলো। এই দেশে ফুলের দাম এতটাই বেশি যে প্রত্যেক দিন ফুলদানিতে টাটকা ফুল রাখা যথেষ্ট ব্যয় সাপেক্ষ। এই যে একটা একটা গোলাপ ফুলের স্টিক দেখতে পাচ্ছেন, এইগুলোর দাম নিয়েছে 10 দিরহাম, মানে প্রায় 230 টাকা। চলুন, জামা কাপড়গুলো গোছানো হয়ে গেছে, এবার কিচেনটাকে ক্লিন করার পালা। এই যে পুজোর সময় আমরা বাড়ি ফিরছি, এর টিকিটস প্রায় আমরা 1 মাস আগে করে রেখেছিলাম। এর আগে যতবারই আবুধাবি থেকে কলকাতা যাওয়া আসা করেছি, ততবারই কানেক্টিং ফ্লাইটসের থ্রু করেছি। যেতে ওই কানেক্টিং ফ্লাইটসে 12 থেকে 13 ঘন্টা মতন সময় লাগে। আর তাছাড়া এখান থেকে কলকাতার ডাইরেক্ট ফ্লাইটসও অনেক কম আছে। এর আগে প্রত্যেকবারই আমি যখন ট্রাভেল করেছি, ওই যাওয়ার সপ্তাহখানেক আগে টিকিটস করতে গেছি। তখন দেখেছি ডাইরেক্ট ফ্লাইটস হয়তো অ্যাভেলেবেল নেই, বা যেগুলো হয়তো অ্যাভেলেবেল আছে সেইগুলোর দাম একদম ধরাছোঁয়ার বাইরে। এই দেশ থেকে কলকাতা যাওয়ার কানেক্টিং ফ্লাইটসের টিকিটসের দাম হয় 18 থেকে 22 হাজার টাকা, আবার সেখানে ডাইরেক্ট ফ্লাইটসের টিকিটসের দাম হয় প্রায় 37 থেকে 42 হাজার টাকা। তবে হ্যাঁ, আগে থেকে টিকিটস করলে বা যদি অফ সিজনে ট্রাভেল করা যায়, সেক্ষেত্রে কিন্তু টিকিটের দাম অনেকটা কম পড়ে। এই যে ওভেনটাও পরিষ্কার করে দিয়েছি, যদিও সেদ্ধ ভাত রান্না করেও তাও তেল মশলা ছিটিয়ে পড়ার সেরকম কোনো সমস্যা নেই। আর তাছাড়া এতগুলো দিনের জন্য যাচ্ছি, কিচেনটা যদি পরিষ্কার করে না রেখে যাই তাহলে প্রচুর ককরোচের সমস্যা হবে। এর আগে যখন মুম্বাইতে থাকতাম, একদম বিয়ের পরে পরেই এরকম কিচেন পরিষ্কার না করে রেখেই বাড়ি চলে গেছিলাম। তো যখন ফিরে আসি, বাপরে বাপ, কি অবস্থা হয়ে গেছিলো কিচেনটার, সে আপনাদেরকে আর কি বলবো। তারপর থেকে যখনই আমি অনেকগুলো দিনের জন্য কোথাও যাই, কিছু করি আর নাই করি, কিচেনটাকে আমি পরিষ্কার করে রেখে যাই। গল্প করতে করতে কিচেনটা ক্লিন করা হয়ে গেছে,
চলুন এবার দুপুরের খাওয়া দাওয়াটা সেরে রেডি হয়ে নিই। রেডি হতে হতে প্রীতমও চলে এসেছে অফিস থেকে আমাকে এয়ারপোর্টে ড্রপ করতে যাওয়ার জন্য। আর সঙ্গে ব্যাগপত্র বলতে সেরকম কিছু নেই, একটা বড় চেক ইন ব্যাগেজ যেটা অলমোস্ট খালি, আর একটা ছোট কেবিন ব্যাগেজ। এই অর্ধেক খালি ব্যাগটা কেন নিয়ে যাচ্ছি জানেন? দেশ থেকে যখন ফিরবো শ্বশুর বাড়ি বাবার বাড়ি মিলিয়ে অনেক জিনিসপত্র আমাকে দেবে, তাই আসার সময় যাতে জায়গা না কম পড়ে যায় তাই এই ব্যাগটাকে ক্যারি করা। এই বাড়ি থেকে এয়ারপোর্টটা আমাদের খুবই কাছে, মাত্র 6 মিনিট লাগবে পৌঁছাতে। আর এই যে আপনাদেরকে আবুধাবি থেকে কলকাতা যাওয়ার যে টিকিটসের প্রাইসের কথা বলছিলাম, এই টিকিটসের দাম কিন্তু আবার ওকেশনালি ওঠানামা করতে থাকে। যেমন ধরুন দুর্গাপুজোতে কলকাতাগামী যে সমস্ত ফ্লাইটস আছে সেগুলো, বা গণেশ পুজোতে মুম্বাইগামী যে সমস্ত ফ্লাইটস আছে সেগুলো, আবার দীপাবলিতে পৃথিবীর যে কোনো জায়গা থেকে ইন্ডিয়াগামী যে সমস্ত ফ্লাইটস আছে সমস্ত টিকিটসের দাম কিন্তু অনেকটাই বেড়ে যায়। আবার যখন আবুধাবিতে ঈদের ছুটি পড়ে তখন কিন্তু সবাই যে যার নিজের বাড়ি ফিরে যেতে চায়, তখনও কিন্তু টিকিটসের দাম অনেকটাই বেড়ে যায়। যাই হোক, আপনাদের সাথে গল্প করতে করতে পৌঁছে গেছি এয়ারপোর্টে। আর আজকে যে আমার ফ্লাইটস আছে সেটা আবুধাবি থেকে কলকাতা একদম ডাইরেক্ট ফ্লাইটস, যেতে মাত্র ওই 5 ঘন্টা মতন সময় লাগবে। চলুন এখানে সবাই যে যার লাগেজ ড্রপ করছে, আমিও আমার লাগেজটা এখানেই ড্রপ করে দিই। এই দেশের এই সমস্ত কিন্তু অনেকটাই অ্যাডভান্স। যে এয়ারলাইন্সের ফ্লাইটস নেব সেইখানকার সেলফ লাগেজ ড্রপ অপশানে গিয়ে পাসপোর্ট স্ক্যান করলেই ফ্লাইটে ওঠার জন্য বোর্ডিং পাস আর তার সাথে লাগেজের জন্য একটা বারকোড চলে আসবে। সেই বারকোডকে ব্যাগে লাগিয়ে ছেড়ে দিলেই পরে তারা স্ক্যান করে বুঝে নেবে যে এই ব্যাগকে কোন ফ্লাইটে লোড করতে হবে। আর এই সব অপশন থাকার জন্য প্যাসেঞ্জারদের অনেক টাইম সেভিংসও হয়। এছাড়াও আবুধাবি এয়ারপোর্টে যে ইমিগ্রেশনটা হয় সেটা কোনো রকম মানুষের ইন্টারভেনশন ছাড়াই, আর সম্পূর্ণটাই হয় টেকনোলজির দ্বারা। শুধুমাত্র ক্যামেরার দিকে তাকিয়ে পাসপোর্ট স্ক্যান করলেই আমার সমস্ত পার্সোনাল ডিটেলস, এই দেশে আমার অ্যামিরস আইডির ডিটেলস সমস্ত কিছু ওনাদের সিস্টেমে চলে আসবে। আর সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে অটোমেটিকলি দরজা খুলে যাবে। আর এইভাবেই এই দেশে ট্রাভেলারদের এন্ট্রি অ্যান্ড এক্সিট ট্র্যাক করা হয়। লাগেজ ড্রপও কমপ্লিট, ইমিগ্রেশনও কমপ্লিট। এবার এগিয়ে যাচ্ছি আমার ফ্লাইটের গেট নাম্বারের দিকে। এই যে বোর্ডিং শুরু হয়ে গেছে, আর এই হচ্ছে আমার ফ্লাইট। আর কিছুক্ষণের মধ্যেই আমি পৌঁছে যাব কলকাতা। আমার ফ্লাইট টেক অফ করে নিয়েছে কলকাতা যাওয়ার জন্য। ওপর থেকে আবুধাবিকে দারুণ দেখতে লাগে। এই যে নদীটাকে দেখছেন এটা একটা ম্যানমেড নদী। আর এই যে লাল রঙের বড় চত্বরকে দেখছেন এটা হচ্ছে আবুধাবির একটা বিখ্যাত টুরিস্ট স্পট যার নাম হচ্ছে ফারারি ওয়ার্ল্ড। চলুন, আর মাত্র 5 ঘন্টার অপেক্ষা। আর আমি আসার আগে একটা মুভি ডাউনলোড করে নিয়ে এসেছিলাম এই ফ্লাইট জার্নিতে আমাকে সঙ্গ দেওয়ার জন্য। বাস, ট্রেন বা ট্রাম সবগুলোর থেকে আমার সব থেকে বেশি বোরিং লাগে এই ফ্লাইট জার্নি। কারণ একটা সময়ের পর জানালা দিয়ে মেঘ ছাড়া আর কিছুই দেখা যায় না। আর প্রায় 5-6 ঘন্টা একই জায়গাতে চুপচাপ বসে থাকতে থাকতে ভীষণ বোরিং লাগে। তাই আমার ফ্লাইট জার্নি একদমই পছন্দের নয়। এই যে আমাদের ফ্লাইট এবার আরব সাগরে এসে পড়েছে। ঘড়িতে ইন্ডিয়ান টাইমে এখন সন্ধ্যে 9টা মতন বাজছে। আর আমিও পৌঁছে গেছি আমাদের কলকাতাতে। ফ্লাইট থেকে নেমেই ফোন অন করতেই দেখি বোন আমাকে মেসেজ করেছে যে ও আর মা আজকে আমাকে পিক আপ করতে এসেছে। কোন গেটেতে দাঁড়িয়ে আছে সেই গেট নাম্বারটাও বলে দিয়েছে। এখন সেই দিকেই যাচ্ছি আমি। কত বছর পরে কলকাতার সেই হলুদ ট্যাক্সি চড়ে আবার বাড়ি ফিরছি। তবে এয়ারপোর্টে আমাদেরকে অনেকক্ষণ ওয়েট করতে হয়েছে, মিনিমাম 1 ঘন্টা মতন। তো বোনের ফোন থেকে একটা, আমার ফোন থেকে একটা, মায়ের ফোন থেকে একটা, 3-4টে জায়গা থেকে বুকিং করার পর ফাইনালি 1-1.5 ঘন্টা পরে আবার একটা গাড়ি পেয়েছি। আর সেই নিয়েই বাড়ি যাচ্ছি। আমি সামনে সিটে আছি, পেছনে মা আর বোন বসে আছে। সে হাই। চলুন এবার বাড়ি ফিরি। প্রায় 5-6 ঘন্টা জার্নির পর ফাইনালি বাড়ি ফিরছি আমি। অ্যান্ড আপনাদের সাথে দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। থ্যাংক ইউ।